মুখটা দেখতে পাচ্ছো? জি মিস। দশটায় ক্লাস শুরু হওয়ার কথা, 10টা 3 বেজে গেছে, এখনো কেউ জয়েন করে না, একজন ছাড়া, তুমি ছাড়া। বাকি ক্লাসগুলো কি তোমরা করো? মুক্তা, তোমরা কি একটা নিউজ দেখেছো? জি মিস। তোমাদের যে নভেম্বরে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হবে। জি মিস দেখছি, কাল পরশুদিন দেওয়া হয়েছে, নোটিশ দিছে। হ্যাঁ, এটা নিয়ে কি তোমাদের কোনো কনফিউশন আছে? কনফিউশন হচ্ছে মিস, সেকেন্ড ইয়ারে ক্লাস করতেছে, এখন ফার্স্ট ইয়ারের এক্সাম, সবাই এটা নিয়ে একটু কনফিউশন। আচ্ছা, যখন তোমাদের প্রমোশন দিয়েছিল তখন কিন্তু লেখা ছিল সত্য সাপেক্ষে, এবং এই নোটিশে কিন্তু এটাও লেখা ছিল যে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিবে। তোমাদের পরীক্ষা নিবে না, অটো পাস এই কথাও কিন্তু বলেনি। অটো প্রমোশন দিছে, এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠে তোমরা ক্লাস করতে পারবে, কিন্তু পরীক্ষা তোমাদের হবে, এই কথা বলা ছিল না? জি। হ্যাঁ, এখন ক্লাস দেখো, এই সময়টা যে সময়টা আমরা ক্লাস নিচ্ছি 10টা থেকে 1টা 20 এরকম হবে, 1টা 1:30, এই সময়টা কিন্তু তোমরা কেউ পড়াশোনা করো না, করো? না মিস। অনেস্টলি বলবে যে এই সময়টা কি তোমরা বই নিয়ে বসে পড়াশোনা করো? না মিস, 10টা থেকে 1 দুপুর পর্যন্ত কেউ পড়াশোনা করে কেউই না। পড়াশোনা করে না তো এই সময়টা। আর দেখো, তোমাদের দীর্ঘ একটা বিরতি গেছে। দীর্ঘ বিরতি বলতে গত বছরের মার্চ থেকে এই বছরের এই সেপ্টেম্বর চলতেছে, তার ভিতরে গত বছরের মার্চের আগে কিন্তু তোমাদের কোর্সগুলো কমপ্লিট করা হয়ে গেছে। অনার্সে একটা জিনিস তো জানো ভালো করে, যে অনার্সে যেটা হয় যে কোর্স কমপ্লিট হয়ে যায়, প্রত্যেকটা টিচার এক একটা কোর্স টিচার, যে কোর্সটা পড়ানো হয়ে যায় সেই কোর্সটার দায়িত্ব সেই টিচারের থাকে। এবং আমরা আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের যে মানে বইয়ে যেভাবে পড়ানোর কথা আমরা কিন্তু চেষ্টা করি পুরাটা। তারপরেও যদি তোমরা না বুঝো, না করো, তখন কিন্তু আমরা এক্সট্রা ক্লাস নেই, এক্সাম নেই। আর তোমাদের টেস্ট পরীক্ষাটা হয়নি এতদিন, যদি পরীক্ষা হতো তোমরা এখন সেকেন্ড ইয়ার ফাইনাল দেওয়ার কথা। তো সেই হিসেবে সেকেন্ড ইয়ারে তোমরা দীর্ঘদিন বসে আসো, এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য একটা ব্যবস্থা করলো যে তোমরা অন্য ইয়ারে উঠে ক্লাস করো, পড়াশোনার টাচে থাকো, তাই না? এই যে ক্লাস করছো, জানতেছো যে এই ইয়ারের কি কি সাবজেক্ট আছে, সেগুলো নিয়ে মোটামুটি ক্লাসে শুনতেছো, বুঝতেছো, বই কিনতেছো, আগ্রহ। এই যে দীর্ঘ বিরতি, এই জন্য একটা সিস্টেমে নিয়ে আসছে যাতে সেশন জটটা না হয়। এই যে সেকেন্ড ইয়ারে যারা এখন থার্ড ইয়ারে উঠবে তাদেরও কিন্তু বলে দিয়েছে যে অটো প্রমোশন, অন্য ক্লাসে উঠতে পারবে এবং তাদের ক্লাস রুটিন দিয়ে দিবে। আবার এই তোমাদের পরীক্ষা নভেম্বরে শুরু হয়ে শেষ হয়ে গেলে কিন্তু সেকেন্ড ইয়ারের পরীক্ষা হবে, এভাবে থার্ড ইয়ারে। তো তোমাদের যে কোর্স গুলো আছে ফার্স্ট ইয়ারের, ওগুলো তো তোমাদের পড়াও হয়ে গেছে। আর পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এরকমই হয়, তোমাদের আগের যে আপুরা আছে গ্রুপে কথা বলো, দেখো যে ওদের পরীক্ষা চলছে, পরীক্ষার ভিতরে দেখা গেল যে ফাইনাল পরীক্ষার রুটিন দিয়ে দিছে, ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিছে, এর ভিতরে আমরা টেস্ট পরীক্ষা নিয়ে নিই। আজকে একটা পরীক্ষা, কালকে একটা পরীক্ষা, এমনও হয়েছে যে আজকে একটা পরীক্ষা, কালকে একটা পরীক্ষা নিয়ে টেস্ট পরীক্ষা নিয়ে তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু টেস্ট পরীক্ষা নেওয়ার কথা না, কলেজ এগুলো নেয় যাতে তোমাদের মেধার একটু যাচাই করা যায়, তোমাদেরকে আরো পড়াশোনার টাচে থাকা যায়। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু মানে আসলে ওরা অনেক এগিয়ে, এগিয়ে বলতে কি, পড়াশোনাও করে, টিউশনি করে, অনেক স্টুডেন্ট আছে পাশাপাশি কিন্তু জবও করে, পার্ট টাইম জব করে। তো দেখা গেল যে এই পরীক্ষাগুলো নিলে, আমরা ক্লাসগুলো নিলে তোমাদের কি হয়, পড়াশোনার টাচে থাকে, যাতে ভালো একটা রেজাল্ট করতে পারো। প্রথম থেকেই মোটামুটি যদি পড়ে আসো তাহলে কিন্তু তোমাদের ইকোনমিক্সে একটু প্রবলেম, তাছাড়া কিন্তু অন্য কোর্সগুলোই কি খুব একটা প্রবলেম নাই। না মিস, আমাদের তো ইকোনমিক্স এর প্রবলেম হচ্ছে এই কারণে যে যে মিস আমাদের ক্লাস নিছে সে আমাদের সাথে ফ্রিলি কোনো মানে এই ছিল না। ওনারা কিছু বলার আগে উনি খুব রাইগা যেত, এজন্য অনেকে করেও নাই ওনার ক্লাস। ইকোনমিক্স, তাই না? হ্যাঁ, আমরা মাঝখানে বলছিলাম যে টিচার চেঞ্জ করে দিতে, বাট করে নাই। আচ্ছা, এটা এই এই মানে তোমাদের এই ইয়ারেও ইকোনমিক্স আছে, এই ইয়ারে মনে হয় তোমাদের রোজি মিস নিচ্ছে।
ওনাকে বলো, হ্যাঁ, অসুবিধা হবে না। আর হচ্ছে ওনার দেখলাম ফার্স্টে যেদিন ক্লাস করছে যে ভালো, খুব ভালো মিশু, বাট ওই যে শর্মিষ্ঠা মিস নাকি উনি মনে হয়, না সোমা মিস না শর্মিষ্ঠা মিস না, আচ্ছা সোমা আচ্ছা, মিস মনে হয় ক্লাস নিছিল। হ্যাঁ ওনার ক্লাস কেউই করে নাই, উনি আচ্ছা, খুবই রাগ তোমরা যদি প্রথম থেকে আমাদের বলতা তাহলে আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করতাম করছে, আমরা যে বলছিলাম। হুম, আচ্ছা যাই হোক, যেটা গেছে এখন তোমরা ওইটা একটু পড়ে নাও। সেকেন্ড ইয়ারে যে মিস আছে ভালো, তারপরেও দেখো এরকম অসুবিধা হলে আমরা তো আছি, আমাদেরকে বলবা। আর অন্যান্য আমাদের কোর্সের মানে আমার কোর্সের তো তোমাদের কোনো প্রবলেম কি আছে? না না, থাকলে আমি প্রয়োজনে আবার তোমাদের বুঝিয়ে দিব, বলে দিব। যদি মিস কারো কোনো প্রবলেম থাকে, মানে এটা আমি বলি, যদি কারো কোনো সাবজেক্টে বা কোনো অধ্যায়ে যদি প্রবলেম থাকে কোনো চ্যাপ্টারে, সে আপনারা জিজ্ঞেস করে নিক, তাহলেই হবে। হ্যাঁ সেটাই হচ্ছে কথা। কিন্তু ওভারঅল আর আমরা তো তোমাদের ডিপার্টমেন্টের টিচার, তোমাদের টিচার, আর অন্য ওগুলো তো অন্য ডিপার্টমেন্টের টিচার। উনারা হ্যাঁ, যতটা আন্তরিক হবে, মানে যাদের মেজর যারা ওই সাবজেক্টে পড়ছে ততটা আন্তরিক কিন্তু তোমাদের উপর এতটা হবে না। এটা স্বাভাবিক। কি হয় দেখো। মিস যখন, হ্যাঁ আমরা যখন করলাম যে যে আপনার পত্রিকা, যেটা যে ইয়েতে করলাম, যেটা আমরা দেয়াল পত্রিকা করলাম যখন, তখন আমরা করছি, আমাদের হচ্ছে হেল্প করছে, আপনি করছেন, আর মানে কয়েকজন মিস আমাদের ডিপার্টমেন্টের করছে। আচ্ছা কিন্তু আচ্ছা সোমা মিস তো আমাদের ক্লাস নিত, তো ওনার একটা আমরা দেখছিলাম, ওনার হচ্ছে যে ওনার পরিবর্তনটা তখন ছিল যে ওনার ডিপার্টমেন্ট থেকে তারা দেয়াল পত্রিকা করতেছে, তারে কিছু জিজ্ঞেস করলে সে অন্যরকম মানে একটা বিহেভ করতো, এজন্য আমরা কখনো তার কাছে যাইনি। তো একা আচ্ছা একা, আর ওই স্যার লাস্টে যায় স্যার বললো এইভাবে না এইভাবে, পরে আমরা করছিলাম। আচ্ছা, তাহলে এখন তোমরা তো দুইজন জয়েন করে গেছো, আমরা ক্লাসে চলে যাই। যেহেতু ক্লাস করার উদ্দেশ্যে আমরা আসছি, ক্লাস করি। হ্যাঁ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আছি ইফাত আরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আমি তোমাদের যে কোর্সটা পড়াই সেটা হচ্ছে সামাজিক নীতি ও পরিকল্পনা। কোর্স কোড 222103, অনার্স দ্বিতীয় বর্ষের প্রথম অধ্যায় সামাজিক নীতি। সামাজিক নীতির আজকে যে বিষয়, গত ক্লাসে আমরা পড়েছি নীতি কি, সামাজিক নীতি কি, সামাজিক নীতির বৈশিষ্ট্য। আজকে পড়বো আমরা সামাজিক নীতির পরিধি, সামাজিক নীতির নির্ধারক সমূহ। গত ক্লাসে যে নীতি, সামাজিক নীতি পড়িয়েছি, ওইগুলো নিয়ে কি কোনো প্রবলেম আছে? যে নীতি কাকে না না, বলে বলো তো, নীতি কাকে বলে? নীতি, হ্যাঁ, জাস্ট নীতি, এক কথায় বলতে পারবে। তোমাদের এক কথায় শর্ট প্রশ্নের উত্তর দিতে হয় না। নীতি হলো কি করে, আমাদের কোনো লক্ষ্য বা উদ্দেশ্যকে পৌঁছানোর জন্য একটা দিক নির্দেশনা, একটা গাইডলাইন। জাস্ট এটাই, নীতি হলো একটা গাইডলাইন দেয় একটা লক্ষ্যে বা একটা উদ্দেশ্যে পৌঁছানোর জন্য, যে গাইডলাইনটা দিয়ে থাকে সেটাই হচ্ছে নীতি। আর সামাজিক নীতি হচ্ছে কি, যে সমাজের সমস্যা, সমাজের যে বিষয়াবলী আছে সেইগুলো সঠিকভাবে পালন করার জন্য যে দিক নির্দেশনা দিয়ে থাকে, যে কার্যক্রম বিধিবিধান রয়েছে এগুলো মেনে চলা, এগুলোই হচ্ছে সামাজিক নীতি। আজকে আমরা জানবো যে সামাজিক নীতি পরিধি। তোমাদের কি সবার কি খুব রাগ হয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে দিয়েছে এজন্য? রাগ না, সবাইকে টেনশনে। সবাই কি মনোকষ্টে ভুগতেছো এই জন্য আজকে আমার ক্লাসে কেউ জয়েন করতেছো না? নাকি আমার কোনো ক্লাস না ভালো না, লাগতেছে? আমার কোনো ক্লাস ভালো লাগতেছে না তা না, সবাই একটু টেনশনে, মানে সবাই একটু গ্রুপে সবাই টেনশনে? বলতো। না, এখানে হ্যাঁ, টেনশনের আসলে কিছু নেই। আমরা তো সবাই জানি যে পরীক্ষাটা আমাদের দিতেই হবে, তাই না? জিনিস পরীক্ষাটা আমাদের দিতেই হবে। মানে তো হুট করে ওরা বলতেছে সেকেন্ড। সময় তো আছে এখনো, সেপ্টেম্বর আজকে ধরো 21 তারিখ, এখানে 10 দিন, অক্টোবরের পুরো একটা মাস, অনেক সময়, নভেম্বরে শুরু হবে, অনেকটা সময় আছে। চেষ্টা করলে ইনশাল্লাহ তোমরা পেরে যাবা। তাহলে সামাজিক নীতির পরিধি, পরিধি কি, সামাজিক নীতির সুনির্দিষ্ট কোনো পরিধি নাই, একটা পরিধি না, অনেকগুলো বিষয় নিয়ে এটার পরিধি বলা হয়েছে।
সবার মনে হয় এখন একটু একটু করে ঘুম ভাঙতেছে, 10টায় ক্লাস খুব বেশি। তোমাদের যখন ফিজিক্যালি ক্লাস শুরু হবে আমার সাথে তোমাদের 9টায় ক্লাস আছে, তাও শীতকালে সকাল 9টায় সেই গাজীপুর তারপরে অনেক জায়গাতে মেয়েরা চলে এসে ক্লাস করতো, আর তোমরা 10টায় বাসায় বসে ক্লাস করবা, কেউ জয়েন করতে পারতেছো না। তোমরা কি ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করছো? না মিস, করা হয় নাই। করে ফেলো করে ফেলো, ভ্যাকসিন কিন্তু সবাইকে নিতে হবে, যেহেতু সরকার আমাদের জন্য একটা ফ্রি ভ্যাকসিনের ব্যবস্থা করছে, এটা তো আমাদের সবার দেওয়া উচিত, তাই না? তাহলে সামাজিক নীতির সুনির্দিষ্ট কোনো পরিধি নাই, কারণ এটা রাষ্ট্রের সামাজিক নীতির পরিধি নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর, অর্থনৈতিক, সামাজিক, তারপরে অগ্রগতি উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এই সামাজিক নীতির পরিধি ব্যাপক রয়েছে। সামাজিক বীমা, সরকারি সাহায্য, স্বাস্থ্য, শিক্ষা, কল্যাণমূলক, তারপরে গৃহায়ন, এই সমস্ত কিছু সমষ্টি মিলে কিন্তু সামাজিক নীতির পরিধিভুক্ত করা হয়েছে। সামাজিক নীতির পরিধির ভিতরে শিক্ষা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সামাজিক নীতি, সামাজিক নীতির একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। শিক্ষা ছাড়া কিন্তু সে জাতি কোনোভাবে উন্নত করতে পারে না, কোনো জাতিকে শিক্ষিত ছাড়া কিন্তু উন্নয়নের কোনো ছোঁয়াই সম্ভব না, উন্নয়নের ধারের কাছেই যাওয়ার কথা না। এজন্য শিক্ষার সাথে সামাজিক কল্যাণ ও উন্নয়নে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। উন্নয়ন করতে হলে শিক্ষা ব্যতীত কিন্তু কোনোভাবে কোনো উন্নয়ন করা সম্ভব নয়। তাই শিক্ষা সামাজিক নীতির একটা গুরুত্বপূর্ণ পরিধি। তারপরে হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্যই হচ্ছে, স্বাস্থ্য না, সামাজিক নিরাপত্তা। শিক্ষা, স্বাস্থ্য পরপর আসে সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তার কথা কি বলা হয়েছে বলতো? এখানে সোশ্যাল সিকিউরিটি, সামাজিক অগ্রগতি রক্ষার ক্ষেত্রে কিন্তু একজন মানুষের, এই যে তোমরা পড়াশোনা করতে আসবে, তোমাদের যদি নিরাপত্তা না দেওয়া হয় তাহলে কি তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করতে পারবে? পারবে না। এজন্য কিন্তু সামাজিক নিরাপত্তাটাও খুবই গুরুত্বপূর্ণ সামাজিক নীতির ক্ষেত্রে। সামাজিক অগ্রগতি রক্ষা বা সমাজের সদস্যদেরকে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে রাষ্ট্র। এটা কিন্তু রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই সামাজিক নিরাপত্তা কে প্রদান করে? রাষ্ট্র প্রদান করে না? এই যে সামাজিক নিরাপত্তা প্রদান করার জন্য যে পুলিশ, বিডিআর, আর্মি এগুলো নিয়োগ করে কেন? মানে একজন মানুষের জীবন ও মান রক্ষার ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে থাকে রাষ্ট্র। সমাজের সদস্য হিসেবে কিন্তু প্রত্যেক নাগরিকের সামাজিক নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে, প্রত্যেকে। এটা কিন্তু মৌলিক অধিকারের একটা অংশ বলা যেতে পারে। তাহলে সামাজিক নিরাপত্তাও কিন্তু সামাজিক নীতির একটা গুরুত্বপূর্ণ পরিধি। প্রত্যেকের এই নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। আধুনিক বিশ্বে প্রত্যেক রাষ্ট্রেই কিন্তু সামাজিক নিরাপত্তা বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। আধুনিক বিশ্ব যেগুলো রয়েছে সেখানে কিন্তু সামাজিক নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো রাষ্ট্রের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা যদি নিশ্চিত করা না যায় তাহলে কিন্তু সামাজিক নীতি বাস্তবায়ন করা সম্ভব না। সেই রাষ্ট্রের আর্থসামাজিক, রাজনীতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, এই যে যখন আমাদের ঈদ হয়, ঈদের নামাজ হয়, পূজা হয়, এই যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান হয়, ধর্মীয় যে অনুষ্ঠান হয়, সেখানেও কিন্তু নিরাপত্তা দেওয়া হয়, তাই না? এই যে পূজার সময় আর কিছুদিন পরে পূজা শুরু হবে, সেখানে দেখবা যে রাত 11টা 12টা পর্যন্ত আশেপাশে একটা নিরাপত্তা দেওয়ার জন্য নিরাপত্তা বেষ্টনী করে রাখছে, যে এইভাবে যাবে, যাওয়া আসা, পুরুষরা একভাবে। এই নিরাপত্তা না দিলে তাহলে সেখানে কি হবে? হট্টগোল শুরু হয়ে যাবে, কোনো কিছু সুষ্ঠুভাবে কার্য সম্পাদন করা সম্ভব হবে না। এই জন্য সামাজিক, রাজনীতি, যখন রাজনৈতিক কোনো তোমার সভা হয় সেখানেও কিন্তু কি করে? নিরাপত্তা দেওয়া হয় না? প্রত্যেকটা জায়গায় সমাজ জীবনে, তারপরে সাংস্কৃতিক অবস্থার, এই যে পয়লা বৈশাখ হয়, যে সব অনুষ্ঠানগুলো হয়, সব জায়গায় কিন্তু এই সামাজিক নিরাপত্তাটা নিশ্চিত করে। এটা কি তুমি আমি করি না, সরকার, রাষ্ট্র কিন্তু আমাদের এই সামাজিক নিরাপত্তাটা নিশ্চিত করে থাকে। এটা এই জন্য সামাজিক নীতির একটা গুরুত্বপূর্ণ পরিধি হচ্ছে সামাজিক নিরাপত্তা। কর্মসংস্থান, এই যে তোমরা পড়াশোনা করতেছো, পড়াশোনা শিখে কর্মসংস্থানের যে ব্যবস্থা, এই শিক্ষার ব্যবস্থা, এগুলো কিন্তু রাষ্ট্র পরিচালনা করে সামাজিক নীতির
একটা গুরুত্বপূর্ণ নীতি। কর্মসংস্থান, পৃথিবীর অধিকাংশ দেশে কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতি রয়েছে। কর্মসংস্থানের ধরন, প্রকৃতি, যোগ্যতা, কি ধরনের যোগ্যতাকে বেশি প্রাধান্য দেওয়া হবে, সাধারণ শিক্ষা নাকি কারিগরি শিক্ষা, এগুলো কিন্তু নিশ্চিত করে থাকে। তারপরে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের কি কি ব্যবস্থা গ্রহণ করে থাকে, আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, এগুলো ক্ষেত্রে কিন্তু সামাজিক নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে হচ্ছে স্বাস্থ্য। এই যে স্বাস্থ্য সুরক্ষা দিচ্ছে, এই টিকা দিচ্ছে, এটা কোথা থেকে আসতেছে বলো? স্বাস্থ্যই সকল সুখের মূল। এই স্বাস্থ্যটাকে নিশ্চিত করতে হলে কিন্তু প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। এই উন্নয়নের প্রয়োজনীয় দিক নির্দেশনা, কর্মপন্থা, এই যে এখন যে ভ্যাকসিন দিচ্ছে, তারপরে এই যে বিনামূল্যে দেখো না 10 টাকা টিকিট কেটে আমরা সরকারি হসপিটালে বড় বড় ডক্টরদের দেখানোর সুযোগ পাচ্ছি। তারপরে অনেক জায়গায় দেখবো ফ্রি ওষুধও দিয়ে থাকে। এই সেবা সমূহের মধ্যে সমন্বয়, স্বাস্থ্য সংক্রান্ত যে শিক্ষা, এগুলো গ্রামীণ পর্যায়ে হোক শহরের পর্যায়ে হোক, এই ধরন অনুযায়ী কিন্তু এই সেবাটা দিয়ে থাকে। এই বিষয়গুলো কিন্তু সামাজিক নীতির অন্তর্ভুক্ত, তাই না? যে বিভিন্ন সভা সেমিনার করে থাকে যারা স্বাস্থ্য সম্পর্কে অসচেতন, এটাও সামাজিক নীতির পরিধির ভিতরে। কারণ সামাজিক নীতির এক কথা, এই সামাজিক নীতির পরিধি কিন্তু এক কথায় বলা সম্ভব না, সেজন্য এটার অনেক বিস্তৃত পরিধিটা। তারপরে হচ্ছে অপরাধ ও কিশোর অপরাধ। এই যে অপরাধ সংক্রান্ত যে তোমার আইনগুলো চালু করে অপরাধ নির্মূল করার জন্য, তারপরে কিশোরদের অপরাধ নির্মূল করার জন্য, এটা কিন্তু সামাজিক নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অপরাধ প্রবণতা আদিম বা সহজাত, এই অপরাধ প্রবণতা কিন্তু আদিম কাল থেকে এবং মানুষের সহজাত হয়ে গেছে। মানুষের ভিতরে এই অপরাধ প্রবণতা রয়েছে। এই সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমে এই অপরাধ প্রবণতা দূর করা সম্ভব এবং সমাজের স্থিতিশীলতা বজায় রাখা প্রত্যেক সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক আচরণ বিজ্ঞানীদের নব আবিষ্কার হলো শাস্তি নয়, সংশোধন, সমাধান। শাস্তি কোনো সমাধান না, তাই শাস্তির স্থান দখল করে নিয়েছে কি সংশোধন। বিভিন্ন ধরনের সংশোধনাগার আছে, সেখানে কিন্তু সংশোধন করা হয়। সব সময় শাস্তি দিয়ে, যে কিশোর অপরাধী রয়েছে তাদের কিন্তু সরাসরি শাস্তিটা দিয়ে থাকে না, বিভিন্ন সংশোধনাগারে পাঠায় সংশোধন করে স্বাভাবিক সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারে। যাতে দেখা যায় যে অনেক অপরাধী যারা হচ্ছে কিশোর অপরাধী বিশেষ করে, তারা হঠাৎ একটা অপরাধের সাথে জড়িয়ে যেতে পারে, অপরাধ নাও করে, তখন যদি এই শাস্তি দেওয়া হয় দাগী অপরাধীদের সাথে রাখার পরে তারা বিভিন্ন ধরনের হীনমন্যতায় ভোগে এবং একটা সময় তারা অপরাধের সাথে জড়িয়ে যেতে পারে। এজন্য আচরণ বিজ্ঞানী বা অপরাধ বিজ্ঞানীরা বলছে যে শাস্তি কোনো স্থায়ী সমাধান না, তাদেরকে দরকার সংশোধন করার। তারপর হচ্ছে সমাজ কল্যাণ। সমাজ কল্যাণ, সামাজিক নীতি প্রণয়নের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো সমাজ কল্যাণ। সমাজ কল্যাণমূলক প্রচেষ্টার বিভিন্ন দিক যেরকম সামাজিক নীতির একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। সামাজিক নীতির ক্ষেত্রে সমাজ কল্যাণ গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্র। সেখানে শিশু কল্যাণ, নারী কল্যাণ, যুব কল্যাণ, বৃদ্ধ কল্যাণ, বিভিন্ন ধরনের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে। তারপরে অসুবিধাগ্রস্তদের সমস্যা সমাধানে, শারীরিক মানসিক প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যার মাধ্যমে কিন্তু এই সামাজিক নীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গৃহায়ন, বলতে পারো যে গৃহায়নের সাথে সামাজিক নীতির কি সম্পর্ক? গৃহায়নের সাথে কি সামাজিক নীতির সম্পর্ক রয়েছে? একজন মানুষ যদি আশ্রয়হীন হয়ে যায়, তার কাছ থেকে কি তোমার কোনো কিছু আশা করা সম্ভব? এটা একটা মানুষের মৌলিক অধিকার, তাই না? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্র, বিনোদন, এটা মানুষের
মৌলিক অধিকার। তাই আশ্রয় মানুষের নৈতিক চাহিদার গুলোর অন্যতম। তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর গৃহায়ণ সমস্যা একটি মারাত্মক সমস্যা। এই যে গত ক্লাসে বললা মুক্তা, রোহিঙ্গাদের বের করে দিতে হবে, তাহলে তারা কোথায় যাবে বলো? তাদেরও তো আশ্রয়ের দরকার, তারা সামাজিক জীব না? তাদের তো দেশ আছে, ওইখানে চলে যায়। তাহলে বলছো যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে মানবতার নেত্রী, প্রত্যেকটা মানুষের এটা তো মৌলিক অধিকার, তাই না? আশ্রয় মানুষের নৈতিক চাহিদাগুলোর একটা অন্যতম একটা চাহিদা। এই জন্য এই সমস্যাটা দূর করার জন্য কিন্তু এই গৃহায়নের ব্যবস্থা। তারপরে এই যে দেখো না, মুজিব বর্ষে যাদের ঘর নেই, আশ্রয়হীন, তাদেরকে কিন্তু ঘরের ব্যবস্থা করেছে। তাই এই রাষ্ট্রগুলো গৃহায়ন সামাজিক নীতির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত। গৃহের ধরন, গৃহ ঋণ, বাংলাদেশ ব্যাংক, এই যে বিভিন্ন সময় যে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ হয়, বন্যা হয়, ঝড় মানে ঘূর্ণিঝড়, তখন মানুষের কিন্তু ঘর বাড়ি নষ্ট হয়ে যায়, তখন কি করে, তাদের গৃহ ঋণ দেয়, যাতে সে তার ঘরটা করতে পারে, আস্তে আস্তে সেই ঋণটা শোধ করতে পারে। একজন মানুষ যদি তার থাকার জায়গা থাকে, মাথার উপরে ছাদ থাকে, তাহলে কিন্তু সে যে কোনো কিছু করে খেতে পারে। এই যে আমরা যারা এখন শহরে বসবাস করি, আমরা যা ইনকাম করি তার ম্যাক্সিমাম সব কি করি, ঘর ভাড়া দিয়ে দিচ্ছি, ঠিক না? এই জন্য কি বলছে যে সবারই এটা এই চাহিদা বা এই অধিকার রয়েছে একটা সুস্থ পরিবেশে থাকার। শহর এলাকায় গৃহায়নের জন্য প্রয়োজনীয় বা উপযুক্ত ভূমি সংস্থানের ব্যবস্থা গৃহায়নের ক্ষেত্রে বিশেষভাবে বিবেচ্য বিষয়। তারপরে হচ্ছে দারিদ্র্য বিমোচন। এই দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রেও কিন্তু সামাজিক নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সামাজিক নীতির পরিধি। ক্যামেরা অন করে রাখো সবাই। তোমরা কি ঘুমাই দেখতেছো? ক্লাস করতেছো? কি বলছে যে দারিদ্র্য বিমোচনে বিশেষ করে অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রে উন্নয়নের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো দারিদ্র্য। এই দারিদ্রতা দূর করার জন্য তোমার এই সামাজিক নীতির ব্যাপকতা রয়েছে। দারিদ্র পীড়িত জনগণ নিজেরাই শুধু উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত হয় না, উন্নয়নের পথে কিন্তু একটা বড় বাধা সৃষ্টি করে। কি করে, যে নিজেরা তো উন্নত হতে পারে না, প্লাস উন্নয়নের পথে বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এটাও কিন্তু সামাজিক নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর্থসামাজিক উন্নয়নের গতিধারাকে ত্বরান্বিত করার জন্য দারিদ্র বিমোচন খুবই গুরুত্বপূর্ণ। দারিদ্র বিমোচনের জন্য দারিদ্র্যের গতি প্রকৃতি আরো সম্প্রসারিত করার জন্য এই কর্মপন্থা, যেহেতু নীতি মানে কি, দিক নির্দেশনা, এই নীতির মাধ্যমে কিভাবে দারিদ্রতা দূর করা যায় সেই ব্যবস্থা করে থাকে। তাহলে দারিদ্রতা শুধু কিন্তু সমস্যা না, অনেকগুলো সমস্যার কারণ। দারিদ্র মানুষ তারা যে কোনো অপরাধমূলক কাজে জড়িয়েও যেতে পারে। তাহলে নিজেদের উন্নয়নের পথে তো বাধা করে, সাথে সাথে অন্যদের উন্নয়নের পথেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যে অনেক সময় দেখা যায় না, বলে যে আমি খেতে পারবো না, কাউকে খেতেও দিব না, নষ্ট করে দেয়। সেটাই হচ্ছে কথা। সামাজিক আইন, সামাজিক আইনের সাথে এটার কি সম্পর্ক? সোশ্যাল লেজিসলেশন, সমাজের বঞ্চিত দারিদ্র আইন কি তোমার আমার জন্য আলাদা আর অন্যদের জন্য আলাদা? আইন সবার জন্য সমান। সবার জন্য সমান। তাহলে সামাজিক আইনটাকে সমাজের বঞ্চিত, দারিদ্রপীড়িত, অসহায়, যারা অসুবিধাগ্রস্ত, যারা সামাজিক যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, এই মৌলিক তাদের যে চাহিদা, এগুলো পূরণের জন্য কিন্তু সামাজিক আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটাও সামাজিক নীতির একটা গুরুত্বপূর্ণ পরিধি। পরিধি বলতে কি বলছে, একটা জিনিস না, অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু এই সামাজিক নীতি কাজ করে থাকে। শিক্ষা ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে, কর্মসংস্থানের, স্বাস্থ্যের, অপরাধটাকে কিভাবে দূর করা যায়, সমাজের কল্যাণটাকে আরো কিভাবে আনয়ন করা যায়, এগুলো কিন্তু
সামাজিক নীতির সাথে সম্পৃক্ত। তারপরে কি বলছে যে যে অন্য এইগুলোকে আরো বলা যায় যে সমাজের সদস্য হিসেবে প্রত্যেক নাগরিকের সামাজিক নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে, বা সামাজিক আইনের যে সুবিধা রয়েছে সেটা পাওয়ার অধিকার রয়েছে। সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং মৌলিক যে চাহিদাগুলো রয়েছে বা স্বার্থ সংরক্ষণের জন্য সামাজিক আইন অপরিহার্য। সামাজিক আইন সামাজিক নীতির একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। অনেকগুলো বিষয় নিয়েই সামাজিক নীতির পরিধি তাকে আরো ব্যাপকতা করেছে। কি ব্যাপারে মারিয়া জয়েন করে আবার চলে যায়। তারপরে কি বলছে যে সম্পদ বন্টন, সম্পদটাকে সুষম বন্টন। এখানে সম্পদ বন্টন যেরকম রাষ্ট্রীয় সম্পদ বন্টন ব্যবস্থা, রাষ্ট্রীয় সম্পদ বন্টন ব্যবস্থা বা সুষম বন্টন। রাষ্ট্র ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রাষ্ট্রীয় যে সম্পদ রয়েছে সেই ব্যবস্থাকে সঠিকভাবে বন্টন করা। বিশেষ করে রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে কোন দেশের যে রাষ্ট্রীয় সম্পদ রয়েছে সেটা কেমন ভাবে নির্ধারিত হবে সেটা নির্ধারণ করে দেয়, এবং তা কার্যকর হয় সামাজিক নীতির মাধ্যমে। কোনো একটা আইন যদি বাস্তবায়ন করে সেটা কার্যকর করতে হলে সামাজিক নীতি ছাড়া কোনোভাবে এটা কার্যকর করা সম্ভব না, এবং সেটা নির্ধারণ করে দেয় সামাজিক নীতি। গণতান্ত্রিক, পুঁজিবাদী, সমাজতান্ত্রিক এই রাষ্ট্রীয় সম্পদ বন্টন ব্যবস্থার সাথে সম্পৃক্ত। সামাজিক নীতির ভিত্তিতে সুনির্দিষ্ট রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থা সম্পর্কে দিক নির্দেশনা দিয়ে থাকে। কি করে সামাজিক নীতি কি করে? সুনির্দিষ্ট দিক নির্দেশনা। নীতি মানেই একটা গাইডলাইন, একটা দিক নির্দেশনা। আর সমাজের এই সব কার্যক্রমকে সঠিকভাবে সুনির্দিষ্টভাবে গাইডলাইন দিয়ে থাকে সামাজিক নীতি। তারপরে কি বলছে? সামাজিক বীমা কর্মসূচি। সামাজিক বীমা কি জানো? কি করে সেটা? সামাজিক বীমা কি খায় না মাথায় দেয়? খায়ও না ম্যাডাম, মাথায়ও দেয়। এটা খায়ও হচ্ছে দেয় না, যার খায়ও না, মাথায়ও দেয় না। আমরা কি বীমা করি? অনেকে আছে এই যে বিভিন্ন ধরনের বীমা করে থাকে। কি কি বীমা বলো তো? স্বাস্থ্য বীমা আছে, শিক্ষা বীমা আছে, ম্যারেজ বীমা আছে, তারপরে এই যে কি বলে এটা, জীবন বীমা আছে, যেগুলো মানুষের বিভিন্ন বিপদকালীন সময়ে আর্থিক সুরক্ষা দিয়ে থাকে। সামাজিক বীমা সামাজিক নীতির কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এই সামাজিক নীতির পরিধি বা ক্ষেত্র কি হচ্ছে? সামাজিক বীমা কর্মসূচি। আধুনিক শিল্পায়িত সমাজ ব্যবস্থায় বেকারত্ব, বার্ধক্যজনিত নির্ভরশীলতা, একজন মানুষ, তোমাদের পরিবারের কর্মক্ষম মানুষকে, তোমাদের পরিবারে যে উপার্জনক্ষম মানুষ হচ্ছে তোমার বাবা কিংবা বড় ভাই, বড় বোন, মা, যাদের বাবা নেই, অনেকের মা পরিবারের হাল ধরেছেন, চাকরি করেন, তো হঠাৎ করে যদি ওই মানুষটা অসুস্থ হয়ে যায়, এই বীমার আওতায় থাকলে তারা কি করে যে সেখান থেকে কিছু আর্থিক সাহায্য করে। একটা সময় বাংলাদেশ টেলিভিশনে একটা বিজ্ঞাপন দিত, তার হাজবেন্ড একটা কিস্তি দিয়ে মারা গেছে, মারা যাওয়ার পরে সে পুরা টাকা, বীমার যে টাকাটা পাওয়ার কথা পুরা টাকাটা পায়। দেখছো এটা, এই বিজ্ঞাপনটা? জি মিস দেখছি। হ্যাঁ, তাহলে কি হয় যে যখন একজন মানুষ বিপদে, মনে হয় কি যে এই কয়টা টাকা কি হবে, কিন্তু যে বিপদে পড়ে তার কাছে একটা টাকাও অনেক কিছু। বিপদকালীন সময় দেখা যায় যে সেই টাকাটা অনেক কিছু। এই যে হঠাৎ করে যখন তোমরা সারা বছর বেতন দাও নাই, হঠাৎ করে ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিছে কতগুলো টাকা, তখন বুঝতে পারছো যে এই টাকাটা কি কাজে লাগে, ঠিক না? এই যে দুর্যোগকালীন সময়ে হঠাৎ করে যদি মানুষ একটা বিপদের ভিতরে পড়ে, তখন কিন্তু এই যে বীমা, তারপরে মানুষ দেখো না ইয়ে করে তোমার কি বলে ওইটাকে, ডিপিএস করে, প্রত্যেক মাসে মাসে কিছু করে করে রাখে, একবারে অনেকগুলো টাকা পায়। এগুলোও কিন্তু তোমার এই যে যাতে সামাজিক বীমা কর্মসূচির আওতায়। তারপরে হচ্ছে আধুনিক শিল্পায়িত সমাজ ব্যবস্থায় বেকারত্ব, তারপরে বার্ধক্যজনিত নির্ভরশীলতা, শিল্প দুর্ঘটনা, অসুস্থতা,
অক্ষমতা, পরিবারের উপার্জনকারীর সদস্যের মৃত্যু, এইসব বিপর্যয়কালীন সময়ে কিন্তু সামাজিক বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই যাদের পেনশন যে বীমা করে, যখন বয়স হয়ে যায়, ছেলে মেয়ে যে যার মতো সেটেল হয়ে যায়, তখন কিন্তু বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। ওই যে বীমা কর্মসূচির আওতায় যে আর্থিক সহায়তা পেয়ে থাকে, সেই সময় কিন্তু তার স্বাভাবিক চলার ক্ষমতাটাকে আরো বেশি সহজ করে দেয়। সামাজিক নীতি মাধ্যমে কিন্তু সামাজিক বীমা কর্মসূচির ক্ষেত্রটা নির্ধারণ করা হয়, এবং তারও কিন্তু কিছু নীতি নির্ধারক রয়েছে, ধরন, প্রকৃতি নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করে থাকে এই সামাজিক নীতি। তারপরে হচ্ছে যে সরকারি সাহায্য বা সামাজিক সাহায্য, ব্যক্তিগত বা পারিবারিক জীবনে কোনো দুর্যোগপূর্ণ অবস্থার স্বীকৃত অর্থনৈতিক বা সামাজিক প্রয়োজন পূরণকালে কিন্তু এই সাহায্য দিয়ে থাকে বা ভাতা প্রদান করে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এই যে মুক্তিযোদ্ধাদের যে ভাতা, এগুলো কিন্তু সামাজিক সাহায্যের ধরন, প্রকৃতি বা পরিমাণ নির্ধারণ করে থাকে। তাহলে সামাজিক নীতির পরিধি কিন্তু একটা বিষয় না, অনেকগুলো বিষয়ের সাথে জড়িত। প্রত্যেকটা ক্ষেত্রে সামাজিক নীতি সম্পৃক্ত রয়েছে। এবার জানবো আমরা সামাজিক নীতির নির্ধারক সমূহ কি কি নির্ধারক রয়েছে। সামাজিক নীতির নির্ধারক সমূহের ভিতরে যেটা রয়েছে, প্রথমত অর্থনৈতিক উপাদান, রাজনৈতিক উপাদান, সাংস্কৃতিক উপাদান, তারপরে জাতীয় প্রতিরক্ষা, আন্তর্জাতিক সাহায্য, আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও গ্রহীতাদের স্বার্থ। আবার এই যে এগুলোর ভিতরে আবার আলাদা আলাদা ভাগ রয়েছে, যেরকম রাজনৈতিক উপাদানের ভিতরে রয়েছে রাজনৈতিক দর্শন, শান্তিপূর্ণ রাজনীতি, রাজনৈতিক উদ্দেশ্য। সাংস্কৃতিক উপাদানের ভিতরে রয়েছে পরিবার ব্যবস্থা, ধর্ম, আদর্শ ও মূল্যবোধ। এগুলো সম্পর্কে আমরা এবার বিস্তারিত জানবো। সামাজিক নীতির নির্ধারক, সামাজিক নীতি সমাজের নীতি, তাই না? সমাজের মানুষের প্রয়োজনের ভিত্তিতে কিন্তু সরকার কর্তৃক গৃহীত যে নীতি, সামাজিক নীতি কি? সরকার কর্তৃক গৃহীত নীতি, সমাজের মানুষের জন্য, সমাজের মানুষের প্রয়োজনের জন্য যে নির্ধারকগুলো নির্ধারণ করা হয়েছে, সমাজের সাথে সংশ্লিষ্ট এইসব নীতিগুলোর সাথে সমাজের প্রথা ও মূল্যবোধের সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক উপাদান, প্রথম যে উপাদান রয়েছে সেটা হচ্ছে অর্থনৈতিক উপাদান। অর্থনৈতিক উপাদান বা ইকোনমিক ফ্যাক্ট, কোন রাষ্ট্র বা সমাজের সামাজিক নীতি পরিচালনা করতে হলে কি দরকার? প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অর্থনৈতিক সচ্ছলতা বা অর্থনৈতিক দিকটা যদি ঠিক থাকে, একটা পরিবারের আর্থিক অবস্থা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু বাকি সবগুলো কাজ সম্পাদন করা সম্ভব। এরকম একটা রাষ্ট্রের বা সমাজের সামাজিক নীতি প্রণয়নের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর ভিতরে অর্থনৈতিক উপাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান, যেটা সহজে প্রভাব বিস্তার করতে পারে এবং অন্য কাজগুলোকে সহজ করে দিতে পারে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশগুলোর ব্যাপক সামাজিক বীমা কর্মসূচি বা সামাজিক সেবা কর্মসূচি রয়েছে। এগুলোর ভিতরেও আবার তোমার কিন্তু সামাজিক বীমা, সামাজিক সেবা, তারপরে বিভিন্ন ধরনের শিক্ষা, সবগুলো এটার সাথে জিডিপি নির্ধারণ করে থাকে এই অর্থনৈতিক উপাদানের সাথে। দেশের অর্থনৈতিক কাঠামো এর গতিশীলতা নির্ধারণ করে দেয়, কোনো কোনো ক্ষেত্রে জনকল্যাণমূলক যে নীতি নির্ধারণ করে থাকে এই অর্থনৈতিক উপাদানের মাধ্যমে। সমর্থন করার মতো প্রয়োজনীয় সম্পদ না থাকলে জাতীয় পর্যায়ে কিন্তু সামাজিক নীতি খুব একটা কাজে আসবে না। বাস্তবতার মুখ দেখবে না, স্বপ্নই দেখে যেতে হবে। তোমার যদি টাকা পয়সা না থাকে, একটা দেশের অর্থনৈতিক অবস্থা যদি ভালো না থাকে, তাহলে কিন্তু শুধু স্বপ্ন দেখে যেতে হবে, সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। নীতি প্রণয়ন বড় ব্যাপার নয়, বরং এই কার্যকরটাই বড় কথা। একটা নীতি যদি চালু করলো, সেই নীতিটা যদি কেউ গ্রহণ না করা, নীতি চালু করা যেতে পারে, গ্রহণ করাটাই হচ্ছে বড় কথা, বাস্তবায়ন করা। যতগুলো সামাজিক নীতি পরিচালনা করা হয় প্রত্যেকটাই কিন্তু
বাস্তবায়ন করা সম্ভব হয় না। যেগুলো সহজে মানুষ গ্রহণ করবে সেটাই পরবর্তীতে মানে মূলনীতি হিসেবে ধরা হয়। এক্ষেত্রে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সম্পদের অপর্যাপ্ততা থাকলে নীতি গ্রহণ অপ্রয়োজনীয় হয়ে যাবে। তারপরে হচ্ছে রাজনৈতিক উপাদান। এই যে অর্থনৈতিক উপাদানের ভিতরে আরো কিছু বিষয় আছে, যেরকম তোমার নিরাপদ খাদ্য, পানি, জনকল্যাণমূলক যে বিষয়গুলো আছে, তারপরে স্বাস্থ্য, প্রত্যেকটাই কিন্তু এই অর্থনৈতিক উপাদানের সাথে সম্পৃক্ত। এই যে এখন আমাদের এই যে অর্থনৈতিক অবস্থা যদি ভালো না থাকতো, বাইরের দেশ থেকে কিন্তু ভ্যাকসিন নিয়ে আসতে পারতো, বলো? এই যে ভ্যাকসিন গুলো কত টাকা দিয়ে কিনে নিয়ে আসতেছে, আমাদের অর্থনৈতিক ভাবে সামর্থ্য আছে দেখেই বাইরে থেকে নিয়ে এসে আমাদেরকে ফ্রি দিতে পারতেছে। এজন্য একটা রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থাটা স্থিতিশীল থাকা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে রাজনৈতিক উপাদান, পলিটিক্যাল ফ্যাক্টর, এটাও কি সামাজিক নীতির সাথে সম্পৃক্ত? অবশ্যই রাজনৈতিক উপাদানটা সামাজিক নীতির সাথে সম্পৃক্ত। অর্থনৈতিক উপাদানের ন্যায় এটিও একটি গুরুত্বপূর্ণ সামাজিক নীতি, রাজনৈতিক উপাদান, যা একটি দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থা বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা দেশের রাজনৈতিক অবস্থা যদি স্থিতিশীল, স্বাভাবিক, সুস্থ না থাকে, সেই দেশের কিন্তু অর্থনৈতিক অবস্থা বলো, সামাজিক বলো, যে কোনো কিছু কিন্তু সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব না। এই জন্য রাজনৈতিক উপাদানও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাজনীতিবিদ বা প্রশাসকদের মধ্যকার সম্পর্ক সরকারি কার্যক্রমের তথা নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আবার এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রের রাজনৈতিক সমতায় যেমন পার্থক্য, তেমনি পার্থক্য দেখা যায় সরকারি নীতিতে। এক দেশের রাজনৈতিক অবস্থা আর অন্য দেশের রাজনৈতিক অবস্থা কিন্তু আলাদা। এই জন্য আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ কল্যাণ রাষ্ট্রের নীতি অবলম্বন করে, এবং গণতান্ত্রিক দেশগুলো কিন্তু সমাজস্থ মানুষের সামাজিক নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করে। এটা সামাজিক নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর রাজনৈতিক উপাদানের ভিতরে যেটা আছে, রাজনৈতিক দর্শন, ফিলোসফি, পলিটিক্যাল ফিলোসফি। সরকার কি ধরনের রাজনৈতিক দর্শন দ্বারা পরিচালিত, তার উপর কিন্তু সামাজিক নীতি অনেকখানি নির্ভর করে। সরকারের বা রাজনৈতিক দর্শনের উপর কিন্তু একটা দেশ কতটা সুষ্ঠুভাবে পরিচালিত হবে সেটা নির্ভর করে। এবং সরকার বা ক্ষমতাসীন দলের দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক আদর্শ, দর্শন, এগুলো নির্ধারণ করে সামাজিক নীতির ধরন, প্রকৃতি কেমন হবে তার উপর। এই জন্য দরকার কি, কল্যাণ রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, এই প্রত্যেকটাই কিন্তু রাজনৈতিক দর্শনের উপর নির্ভর করে থাকে। তারপরে হচ্ছে শান্তিপূর্ণ রাজনীতি। শান্তিপূর্ণ রাজনীতি, অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশে বিভিন্ন কারণে সরকার দ্বারা দীর্ঘমেয়াদী কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয় না। অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশে, স্থিতিশীল আর অস্থিতিশীল বুঝো তো, অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশে কিন্তু দীর্ঘমেয়াদী কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয় না, বা কোনো উন্নয়ন কোনোভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না। তাছাড়া গৃহীত যেসব কর্মসূচি রয়েছে জনগণ ভালোভাবে মেনে নেয় না। সর্বোপরি যে বিষয়টা বোঝায় যে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার প্রতি সরকারকে বেশি মনোযোগী হতে হয়। একটা দেশের অভ্যন্তরে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষার যে বিষয়বস্তু রয়েছে, এগুলোকে কিন্তু বেশি মনোযোগ দিতে হয় সরকারকে, যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, দেশটা সুষ্ঠুভাবে চলতে পারে। ফলে কিন্তু রাজনৈতিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সরকার খুব বেশি মনোযোগী হতে পারে। তারপরে হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য। রাজনীতি করারও তো কিছু উদ্দেশ্য রয়েছে, তাই না? পলিটিক্যাল এইম, রাজনৈতিক দর্শনের মতোই বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থা রাজনৈতিক উদ্দেশ্য বিভিন্ন হয়ে থাকে। এক এক দেশে রাজনৈতিক উদ্দেশ্য আলাদা, যেরকম দর্শনও আলাদা, উদ্দেশ্যও আলাদা। কল্যাণমূলক রাষ্ট্রের অন্যতম উদ্দেশ্য হলো জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা, কারণ জনগণকে নিয়েই কিন্তু
সরকার বলো, দেশ বলো, রাজনীতি বলো, জনগণের বাইরে তো কোনো কিছু না, তাই না? এই জন্য যেসব দেশে তোমার উন্নত দেশ, সেখানে কি করে যে রাজনীতির মেন উদ্দেশ্য হচ্ছে জনগণের যে সর্বোচ্চ কল্যাণ সেটা নিশ্চিত করা। এখানে অগ্রাধিকারের ভিত্তিতে জনগণের চাহিদা প্রয়োজন মেটানো, স্বাস্থ্য রক্ষা করা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, প্রত্যেকটা মানুষের সামাজিক যে বীমা সমূহ সেটা নিশ্চিত করে থাকে। এরপরে হচ্ছে সাংস্কৃতিক উপাদান। সাংস্কৃতিক উপাদান বা কালচারাল ফ্যাক্টর প্রতিটি দেশে দীর্ঘদিনের জীবন আমাদের যে জীবন যাপন সেটার কিন্তু একটা ভিত্তি রয়েছে, একটা সংস্কৃতি গড়ে ওঠে, তাদের জীবনযাত্রার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে, তাই না? তার ভিতরে মেন যেটা রয়েছে পরিবার ব্যবস্থা, ফ্যামিলি সিস্টেম। এক একজনের পরিবার ব্যবস্থা কিন্তু এক এক রকম। রাষ্ট্রের ক্ষুদ্রতম ও মৌলিক একক হিসেবে কিন্তু পরিবারকে ধরা হয়। পরিবার ব্যবস্থা প্রত্যেক সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আমরা কিন্তু সবাই কোনো না কোনো পরিবার থেকে আসছি, সেজন্য পরিবার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবারের ধরন, কাঠামো, সদস্যদের মধ্যকার আন্তঃব্যক্তিক যে সম্পর্ক ও বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বভাবত এক সময় কিন্তু যৌথ পরিবার ব্যবস্থা ছিল, আর এখন মানুষ কাজের প্রয়োজনে হোক, যে কোনো প্রয়োজনে হয়, পরিবারটাকে ছোট করে এখন একক পরিবার করে ফেলছে, তাই না? কাজের ধরন বা সদস্যদের চাহিদার অনুযায়ী এক একজন এক এক জায়গায় থাকে। তো তাদের নিজেদের প্রয়োজনে, জীবনযাত্রার জন্য, নিজের সুস্থ থাকার জন্য সবাই কি করে, সেখানে সেখানে পরিবার নিয়ে যায়, যে যেখানে বসবাস করে। এজন্য আগের যে যৌথ পরিবার সেটাকে ভেঙে এখন একক পরিবার তৈরি হচ্ছে। আবার আছে পিতৃপ্রধান পরিবার, মাতৃপ্রধান পরিবার, তারপরে সমাজতান্ত্রিক পরিবার, বিভিন্ন ধরনের পরিবার ব্যবস্থা রয়েছে। তারপরে হচ্ছে ধর্ম। ধর্মীয় চেতনা বা বিশ্বাস শক্তি হিসেবে গণ্য হয়ে থাকে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো নীতি বাস্তবায়ন করা সম্ভব নয়। এমন কোনো নীতি আছে যেটা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে? তখন কিন্তু মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ক্ষেত্রে বিঘ্ন ঘটায়। প্রত্যেকটা মানুষের কিন্তু অধিকার রয়েছে তার নিজের ধর্ম পালন করার। ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে মানুষের মূল্যবোধের আবির্ভাব ঘটে। সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় আদর্শ বা মূল্যবোধ সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বিশেষ করে ধর্মীয় মূল্যবোধের আঘাত মানুষের সহজভাবে মেনে নেয় না। কিছুদিন আগে দেখো না, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করছে। মানুষের কি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে না? সবাই কিন্তু অনেক বেশি কি হয়েছে, অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এটা তো আমরা কোনোভাবেই মানবো না, যেহেতু আমরা মুসলিম, ইসলাম আমাদের ধর্ম। তাহলে আমাদের ধর্মীয় অনুভূতিতে যদি আঘাত হানে, তাহলে আমাদের স্বাভাবিক জীবনযাত্রার ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। তারপরে হচ্ছে আদর্শ মূল্যবোধ, নর্মস এন্ড ভ্যালুস। কোন সমাজের বৃহত্তর জনগণ যে আদর্শ বা মূল্যবোধ বিশ্বাসী বা অনুসারী, সে আদর্শ মূল্যবোধের পরিপন্থী সামাজিক নীতি তাদের দ্বারা প্রত্যাখ্যিত হবে। প্রত্যেকটা মানুষের কিছু মূল্যবোধ আছে, আদর্শ আছে, এটার পরিপন্থী যদি কোনো সামাজিক নীতি বা চালু করে বা সামাজিক নীতি নির্ধারণ করে, সেটা কি কেউ সহজে মেনে নিবে না। তাদের মূল্যবোধের ক্ষেত্রে বা আদর্শের ক্ষেত্রে আঘাত হানবে। তারপরে হচ্ছে জাতীয় প্রতিরক্ষা। জাতীয় প্রতিরক্ষাটা কি জিনিস? জাতীয় প্রতিরক্ষা, ন্যাশনাল ডিফেন্স কোন দেশের? বলো। কোন দেশের সামাজিক নীতি প্রণয়নে সংশ্লিষ্ট দেশের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি কিরূপ, প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী কিনা, প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক কেমন, সেটা কিন্তু এই জাতীয় প্রতিরক্ষাটা নিয়ন্ত্রণ করে থাকে। এবং তারা আমাদের আক্রমণ করে কিনা, এই বিষয়গুলো কিন্তু তারা খুব গুরুত্ব সহকারে দেখে থাকে। সীমান্তে যে রক্ষী রয়েছে, সশস্ত্র বাহিনী রয়েছে, যারা আমাদেরকে এই যে বিভিন্ন ধরনের
নিরাপত্তা দিয়ে থাকে, তাই না? এই যে প্রত্যেক দেশের বর্ডারে বর্ডারে বিজিবিরা আমাদের দেশটাকে পাহারা দিচ্ছে, যাতে কোনোভাবে আমাদের আক্রমণ না করতে পারে প্রতিবেশী রাষ্ট্র বা প্রতিবেশী দেশ অনেক সময়। তারপরে এই যে সীমান্তে শক্তি বৃদ্ধি করা, সশস্ত্র বাহিনী